বর্তমান মানব সভ্যতা নানান দিকে এগিয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসাশাস্ত্র এবং আরও নানান দিকে। কিন্তু বিজ্ঞান তো দূর, যে বিষয় আমাদের কোনো জ্ঞানই নেই তা হলো পারলৌকিক শাস্ত্র, যেখানে কোনো নিয়ম বা কোনো সূত্র থাকে না, যেখানে থাকে না জাস্টিফিকেশন বা কিভাবে হলো, কেন হলোর মতন প্রশ্নের বাধা। তাহলে চলুন কেন কিভাবের মতন প্রশ্নকে দূরে সরিয়ে প্রবেশ করা যাক এক প্রশ্নহীন জগতে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, ডক্টর সাম্য মণ্ডলের লেখা রাত পাখির রূপকথা। Is it really true or are simple folks? দেখ, আমি নিজে তো কখনো ওই ভুতুরে বাড়িতে খোঁজ নিতে যাইনি, তবে জন্মের পর থেকেই শুনে আসছি ওখানে কিছু না কিছু গন্ডগোল রয়েইছে। আর সম্প্রতি যা ঘটলো তাতে গ্রামের মানুষজনের সন্দেহ তো আরোই বেড়ে গিয়েছে। আগে যাও বা দিনের বেলা কেউ কেউ ওদিকে যেত শুনেছি, কিন্তু এখন তো আর কেউ ভুলেও ওদিকের পথ মারাবে না। তাহলে তো বস খোঁজ নিতেই হচ্ছে। আফটার আমার মাদারল্যান্ডে এমন একটা ফেমাস, রাদার আই উড সে ইনফেমাস জায়গা রয়েছে, আর সেটা আনএক্সপ্লোরড রয়ে যাবে, তা কি করে হয়? তুই কি ওখানে যাওয়ার কথা ভাবছিস নাকি? আমার কেমন জানি সন্দেহ হলো। সার্টেনলি, আমার দেশের বাড়ির কাছে এমন একটা হন্টেড প্লেস আছে, জানলে আমি কবে গিয়ে ঘুরে আসতাম। ফোনের ওপাশ থেকে সৌমিলির উচ্ছ্বসিত স্বর শোনা গেল। আচ্ছা, সে না হয় দিনের বেলা তোকে একবার দূর থেকে দেখে নিয়ে আসবো খন। দোষ, ওতে কি হবে? আমার চাই রিয়েল অ্যাডভেঞ্চার। তাছাড়াও ওই বাড়িটার একটা প্রপার প্যারানর্মাল ইনভেস্টিগেশন হওয়া দরকার। ও দেশে ওসব হয় কি আমি জানি না, তবে ইউএসএ তে কিন্তু অনেক রিসার্চ সোসাইটি আছে যারা হন্টেড হাউসগুলোতে নিয়মিত ঘোস্ট হন্টিং করে বেড়ায়। আমি নিজেও 2 বছর হলো এরকম একটা সোসাইটির সাথে যুক্ত আছি, আর বেশ কয়েকটা মিশনে গিয়েছি। অ্যান্ড ইউ নো দ্যাট ইজ ভেরি এক্সাইটিং। দেখা হলে সব বলবো তোকে গুছিয়ে। আমি ঠিক করেছি এখান থেকে কয়েকটা গ্যাজেট নিয়ে যাব, অন্তত একটা রাতের ওখানে না থাকলে কিছুই বোঝা যাবে না। দেখ মিলি, এতটা বাড়াবাড়ি করিস না, বাড়িতে জানতে পারলে কিন্তু তুল কালাম কাণ্ড করবে। এবার বেশ রাগত স্বরেই বললাম আমি। তুই না পেলি সেই একই রকম ভেতর ডিম রয়ে গেলি। এত বড় হয়েছিস তাও এখনো পর্যন্ত বাচ্চাদের মতন ভয় পাস। শোন, আমি কিন্তু ওখানে যাচ্ছি, বাড়িতে কিভাবে ম্যানেজ করবি সেটা পুরোপুরি তোর রেসপন্সিবিলিটি। আমাকে তো তুই চিনিসই, বল। এত সহজে ব্যাক আউট করার পাত্রী আমি নই। সামনের মাসে এনটিতে ল্যান্ড করছি, তোদের কাউকে ঠেঙিয়ে আমাকে নিতে আসতে হবে না, আমি একাই পৌঁছে যাব। এখন রাখছি, ওকে বাই। সৌমিলি ফোনটা কেটে দেওয়ার পরেও কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে রইলাম। যা ডান পিঠে গেছো মেয়ে, তাতে নির্ঘাত ওই ভিতরে বাড়িতে যাবেই, আর সাথে আমাকেও টানবে। ওর আবদার আর বাড়ির অমত, এই দুটো যে কিভাবে একসাথে সামলাবো সেটা ভেবেই আমার পেটটা যেন কেমন ঘুরঘুর করতে লাগলো। সৌমিলি ও পিয়ালি, ওরফে মিলি আর পিলি, প্রায় পিঠো পিঠে 2 বোন আমরা। সম্পর্কে ও আমার পিস্তুতো বোন। পিসিরা প্রায় বছর 10 হলো প্রবাসী। এদেশ ছাড়ার আগে 2টি বোনে খুব জড়াজড়ি করে কেঁদেছিলাম। তখন কতই বা বয়স হবে আমাদের, ওই 10-12। তবে বিদেশে চলে গেলেও মিলির সাথে আমার আত্মিক বন্ধনটা কিন্তু পুরোপুরি ছিন্ন হয়নি। ফোন, ইমেল, সোশ্যাল মিডিয়া সবেতেই এই কবছরে নিয়মিত সংযোগ রক্ষা করা হয়েছে। এত বছর পর সামনের মাসে সৌমিলি একাই আসতে চলেছে আমাদের গ্রামের বাড়িতে। পিসিমণির শরীরটা একটু খারাপ বলে উনি আর আসতে পারছেন না। সময়টা দুর্গাপুজোর মাস। ভেবেছিলাম এত বছর বাদে চাক্ষুষ দেখা, 2 বোনে মিলে পুজোর সময়টা দারুণ হই হুল্লা করে কেটে যাবে। এখন তো দেখছি ভালোই গেরোয় পড়লাম। মিলিটা সেই আগের মতোই গোয়ার গোবিন্দ রয়ে গেছে। মাথায় একবার ভূত ঢুকলে তাড়ানো খুব মুশকিল। আরে এ তো সত্যিকারের ভূত প্রেতের মামলা। ঘটনাটা তাহলে খুলেই বলি। আমাদের গ্রামের এক প্রান্তে একটা জরাজীর্ণ পোড়ো বাড়ি রয়েছে। বাড়িটা ছিল গ্রামেরই এক জমিদার বংশের। মল্লিক বাড়ি নামে স্থানীয়রা চেনে। সেই পরিবারের বর্তমান শরিকরা কেউই আর ওখানে থাকেন না, সকলেই দূর দূরান্তে চলে গিয়েছে। ফাঁক তালে কেউ কেউ বাড়িটা দখলের চেষ্টা করছিল, কিন্তু কেউই এক রাতের বেশি টিকতে পারেনি।
একদম সঠিক কেউ ভূতপ্রেত দেখেছে বলে বদনাম না দিলেও যারাই এখানে রাত্রিবাস করতে গেছে তারাই কিছু না কিছু অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছে। এমনকি পরবর্তীকালে তাদের কারো কারোর মস্তিষ্ক বিকৃতি হয়েছে বলেও গুজব আছে। তারপর থেকে আর কেউই সাহস করে ওদিকের পথ মারাতো না। তবে একদম সাম্প্রতিক একটা ঘটনায় ফের নিউজ মিডিয়ার শোরগোল ফেলে দিয়েছে। কিভাবে না জানি খবর পেয়ে কলকাতার কিছু কলেজ পড়ুয়া নিছক অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যেই হয়তো মল্লিক বাড়িতে রাত্রিবাস করতে গিয়েছিল। 3টি ছেলে ও 2টি মেয়ে। রাতে তাদের কি অভিজ্ঞতা হয়েছে তা সঠিক জানা যায়নি, কিন্তু পরের দিন সকালে ওদের 5 জনকে অক্ষত অবস্থায় পাওয়া গেলেও কেউই আর প্রকৃতস্থ অবস্থায় ছিল না। ছেলেগুলি যদিও বা সাময়িক পরিচর্যার পর কিছুটা ধাতস্থ হয়েছিল, মেয়ে দুটির অবস্থার কোনো পরিবর্তন হয়নি। কেমন যেন নেশার ঘরে কথা বলার মতো অনবরত বিড়বিড় করে বকছিল আর বারবার কড়িকাঠের দিকে আঙুল নির্দেশ করে কিছু একটা বোঝাতে চেষ্টা করছিল। লোকাল থানা পুলিশ থেকে তদন্ত করলেও রাতে ওদের সাথে সঠিক কি হয়েছিল তা এখনো পুরোপুরি ধোঁয়াশাময়। সোশ্যাল মিডিয়া মারফত কোনোভাবে সৌমিলির চোখে পড়েছে ব্যাপারটা, আর তারপর থেকেই ওর গগনচুম্বী আগ্রহ। শখানেক মেসেজের পর আজ নিজেই ফোন করে বিস্তারিত জেনে নিল। এবার কি পদক্ষেপ নেবে তা ভেবেই আমি আতঙ্কিত হচ্ছি। যতদূর ওকে চিনি তাতে যা বলেছে তা করবেই, কিন্তু বাড়িতে এইসব প্ল্যানিং জানতে পারলে হার রক্ষে থাকবে না। ঠিক ভীতু না হলেও আমি নিজে চিরকাল কিছুটা সাবধানী প্রকৃতির। কোনো বিষয়ে অহেতুক নাক গলাতে যাই না। ভূতপ্রেত থাকলে থাকুক তেনাদের রাজ্যে সুখে শান্তিতে, খামোকা কেউ কারো শান্তিভঙ্গ না করলেই হলো। কিন্তু এখন যা পরিস্থিতি তাতেই জেদি একরোখা মেয়েটিকে সামলানো খুবই মুশকিল হবে। উপরন্তু আমার নিজের কপালেও যে বিস্তর দুর্ভোগ লেখা রয়েছে তা বেশ বুঝতে পারছি। স্যাঁতস্যাঁতে ঝুল পড়া আদ্যিকালের পুরো বাড়িটাতে ঢুকে প্রথমে শিকারি কুকুরের মতো ফোঁত করে কয়েকবার নাক টানল সৌমিলি। তারপর শহর সে 2বার হাততালি দিয়ে উঠল। সামনের হলঘরের কড়িকাঠে কয়েকটা বাদুর উল্টো হয়ে ঝুলে পরম সুখে দিবানিদ্রা দিচ্ছিল। আচমকা ঘরের অখণ্ড নিস্তব্ধতা ক্ষুণ্ণ হওয়াতেই বোধ হয় চরম বিরক্তিতে ঝটপট ঝটপট শব্দ করে বার কয়েক ডানা ঝাপটা দিল। বুঝলি পেয়ালি, ঠিক জায়গাতে এসে পড়েছি, উচ্ছ্বসিত গলায় বলল সৌমিলি। ডেফিনেটলি আমাদের এখান থেকে খালি হাতে ফিরে যেতে হবে না। বহু বচনে আমরা শব্দটা ব্যবহার করলেও আছি মোটে সাকুল্যে 2 জন। বলাই বাহুল্য মিলি আমাকেও ওর কুকর্মের সঙ্গিনী হিসেবে টেনে এনেছে। কলকাতার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাচ্ছি এমন একটা বেমালুম মিথ্যে কথা বলেই এখানে আসতে পেরেছি। দিনের বেলা বাড়ি থেকে বেরোলেও সারাটা দিন স্টেশনেই কাটিয়ে দিয়েছিলাম। আলো ফুরিয়ে গেলে সন্ধেবেলা পুনরায় গ্রামে প্রবেশ করে চুপি চুপি মল্লিক বাড়িতে ঢুকেছি। সামনে কোনো বন্ধ দরজা না থাকার জন্য অবাধে ভেতরে ঢুকতে কোনো সমস্যা হয়নি। তো তুই কি শিওর এখানে এখানে তেনাদের কেউ আছেন? ইতিমধ্যে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। ঝোলা থেকে নিজের কাজের জিনিসপত্র বের করছিল সৌমিলি। এবার আমার দিকে ভুরু কুচকে তাকালো। দেখ পেলি, ইউরোপ আমেরিকা ঘুরে আমার প্রায় 33টার মতন হন্টেড হাউস ভিজিটের এক্সপিরিয়েন্স আছে, বুঝলি? আর তাছাড়া যেসব গ্যাজেট এনেছি না, ভূত বাবাজি যেখানেই থাকুক না কেন ঠিক ঘাঁটি টেনে বের করব। চল এবারে বাড়িটা একবার চক্কর মেরে আসি, তারপর একটা ভালো দেখে রুম বেছে নিয়ে নাইট স্টেটা সেরে ফেলবো। ভূতান্বেষণের জন্য আজকের ভূত চতুর্দশী দিনটাকেই আদর্শ হিসেবে বেছে নিয়েছে সৌমিলি। ইতিমধ্যে পাক্কা প্রফেশনালদের মতো হাতে কি একটা যন্ত্র নিয়ে সারা বাড়ি চক্কর দিয়ে ফেলেছে। দোতলায় যাওয়ার সিঁড়ির যা জরাজীর্ণ অবস্থা দেখলাম, তাতে একতলাতেই রাত্রিবাস করাটা নিরাপদ মনে হলো। চারপাশটা জোরালো টর্চের আলো ফেলে ভালো করে দেখে নেওয়া হলো। মশা মাছি সাপকোপ থেকে বাঁচার জন্য অবশ্য উপযুক্ত ব্যবস্থা করেই আসা হয়েছে। আশেপাশে যে কটি ঘরের দরজা খোলা পেলাম তার সবকটিতেই ঠু মেরে দেখা হলো। অধিকাংশই খালি, মেঝেতে পুরো ধুলো রাস্তরণ আর শুকনো ঝরা পাতার স্তূপ।
কড়িবর্গার ছাদ থেকে কালো ঝুলের পরত নেমে এসেছে। বিশ্রী বুনো আষ্টে গন্ধ সব ঘর থেকেই পেলাম। আমার মনটা কেন জানি থেকে থেকে কু ডাকছিল, কারণ জানা নেই। মিলিকে এসব বলাই বৃথা, খামোখা আমার ভীতে নিয়ে উপহাস করবে। হলঘরের দক্ষিণ দিকের একটা ভাঙাচোরা ঘর কেন জানি ওর ভারী পছন্দ হয়ে গেল। একদিকে দেওয়াল ভাঙা, আসবাবপত্র কিছুই নেই, কেবল একখানি বিবর্ণ মলিন আয়না, তাতে মুখও দেখা যায় না ঠিকঠাক। মিলির হাতে কম্পাসের মতো কিছু একটা যন্ত্র, তাতে অনেকগুলি দাগ কাটা ঘর রয়েছে, আর আছে লাল রঙের কাঁটা। এই বিশেষ ঘরটিতে প্রবেশ করতেই সেই লাল কাঁটা হঠাৎই ভীষণ চঞ্চল হয়ে ছোটাছুটি শুরু করে দিল। গ্রেট, বেশ ভালো রিডিং পাচ্ছি বুঝলি। আমার মনে হয় এই ঘরটাতেই নাইট স্টে করা ঠিক হবে, সারা রাত ভালো করে অবজার্ভ করতে পারবো। সবকটা ঘরেরই কড়িবর্গা থেকে একটা দুটো বাদুড় ঝুলে আছে। এ ঘরটাও তার ব্যতিক্রম নয়। মানুষের পরিত্যক্ত পোড়ো বাড়িতে রাজ্যের আরশোলা, ইঁদুর, ছুঁচো, বাদুড়, চামচিকে ইত্যাদি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাও কেন জানি মাথার উপর নিঃশব্দে ঝুলে থাকা এই নিশাচর প্রাণীগুলোকে দেখেই বুকটা ভারী শিরশির করে উঠল। বারবার ওপরের দিকে আমাকে তাকাতে দেখে মিলি আশ্বস্ত করে বলল, ওদের নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোকে। তুই ওদেরকে ডিস্টার্ব না করলে ওরা তোকে কিছু করবে না। একটা কাজ কর, জানলাগুলো খুলে দে, রাত গভীর হলে ওরা নিজেরাই বেরিয়ে যাবে শিকারের খোঁজে। অগত্যা কোনো প্রতিবাদ না করে জানলা খুলে দিলাম। ঘরের ধুলো ময়লা যতটা সম্ভব সাফ করে শতরঞ্জি বিছিয়ে মেঝেতেই বসে পড়লাম দুজনে। গরাদবিহীন জানলা দিয়ে হু হু করে বয়ে আসছে ঠান্ডা হাওয়া, সাথে ঝিঝি পোকাদের কলতান। একখানি মশা তাড়ানো ধূপ ও একটিমাত্র মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে। টর্চ বা মোবাইলের তীব্র আলো জ্বালানো নিষিদ্ধ, তাতে নাকি তেনাদের আগমনের অসুবিধা হতে পারে। রাত ক্রমশ বাড়তে লাগলো। দুজনে পিঠোপিঠি বসে আছি যাতে সব দিকেই নজর রাখা যায়। কারোর চোখে কিছু পড়লেই সাথে সাথে অপরকে সজাগ করব। মিলির এসব ভূতের বাড়িটারি ঘোরার ইতিমধ্যে অনেক অভিজ্ঞতা হয়ে গিয়েছে। সেগুলি ফিসফিস করে গল্প করে শোনাচ্ছিল আমায়। এমনিতে কেমন লাগতো জানি না, কিন্তু এই নির্জন পুরো বাড়িতে রাত বিরেতে বসে ভূতের গল্প শুনে শরীর প্রায় হিম হয়ে যাচ্ছিল আর কি। খুচকাচ কোথাও কোনো শব্দ হলেই দুজনে চুপ করে কান পেতে বোঝার চেষ্টা করছিলাম শব্দের উৎসস্থল কোন দিকে হতে পারে। সৌমিনের বিদঘুটে যন্ত্রপাতিগুলো থেকে থেকে গো গো করে ডাক ছেড়ে বিকট চমকে দিচ্ছিল আমাকে। ও মাঝে মাঝে সেগুলো থেকে কী সব রিডিং নিয়ে নিজের নোট বইতে খসখস করে টুকে রাখছিল। এক ফাঁকে চোখ পড়তে দেখি বাদুরগুলো কখন জানি নিঃশব্দে জানলাগুলো বেরিয়ে গিয়েছে। ভালোই হলো বাবা, কেন জানি প্রাণীগুলোকে মোটেই বরদাস্ত করতে পারছিলাম না। বাদুর আর চামচিকের মধ্যে কি কিছু পার্থক্য আছে? হঠাৎ কেন জানি প্রশ্নটা মনে হলো আমার। আছে, তবে সামান্য। বাদুড়ের দুটি প্রধান দল আছে, একটিকে বলা হয় ম্যাক্রোকাইরোপটেরা, আরেকটিকে বলা হয় মাইক্রোকাইরোপটেরা। এই মাইক্রোকাইরোপটেরার সদস্য হচ্ছে চামচিকে। এক অর্থে এদেরকে বাদুড়ের জাত ভাই বললেও চলে, অর্থাৎ ছোট আকৃতির এক প্রজাতি বাদুড়কেই চামচিকে বলা হয়। বাহ, ভূত প্রেত ছাড়াও প্রাণী জগৎ নিয়ে তোর বেশ জ্ঞান আছে দেখছি। আমি ঈষৎ খোঁচা না দিয়ে পারলাম না। রাখতে হয় বস, রাত বিরাতে নিশাচর প্রাণীদের সাথে কাজ করতে হলে একটু আধটু নলেজ লাগে। বাই দ্য ওয়ে, বাদুড়দের সাথে কিন্তু মানুষদের একটা সিমিলারিটি আছে, সেটা জানিস তো? মানুষের সাথে বাদুড়ের? হ্যাঁ, কি যে বলিস! প্রাণীগুলোকে দেখতেই যেন কেমন কদাকার। তারপর বনে বাদারে বা ভুতুরে বাড়িতে ওদের উপস্থিতি কোনোটাই আমার যেন বিশেষ সুবিধের মনে হয় না। ভ্যাম্পায়ার ব্যাটও তো হয় বলে শুনেছি। রক্তচোষা বাদুড়, বাপরে! সেই প্রজাতি আদৌ এখানে পাওয়া যায় না, কাজেই তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার কথা শুনে মিলি খুক খুক করে হাসল। বুঝতেই পারছি ওদের প্রেজেন্সটা তুই ঠিক মেনে নিতে পারছিস না। তবে যাই হোক, বাদুড় বা চামচিকে কিন্তু স্তন্যপ্রায়ী প্রাণী। ডানা ছাড়া সারা গায়ে ওদের লোমের উপস্থিতি আছে, কাজেই খুব দূরে না হলেও মানুষ প্রজাতির সাথে কিন্তু ওদের একটা ক্ষীণ সম্পর্ক আছেই। বুঝতে পারছিলাম
এইসব কথা বলে আমার মনে একটু সাহস জোগানোর চেষ্টা করছে মিলি, কিন্তু তবুও মন থেকে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছিলাম না। রাত 10:30 অবধি প্রায় এমনভাবেই কাটল। সাথে হটপটে রাতের জন্য স্যান্ডউইচ বানিয়ে আনা হয়েছিল। 11টার মধ্যে সেটারও সদ্ব্যবহার সেরে নিলাম। খাওয়া দাওয়ার পাট চুকতেই মিলি পুনরায় নিজের নোট বইতে মন দিল। আমি নিজের মোবাইলটা নিয়ে খুটখাট করছিলাম। কোনো একটা বই টই পড়তে পারলে বেশ হতো, কিন্তু বেশি জোরালো আলো জ্বালার অনুমতি নেই। রাত জাগার অভিজ্ঞতাও তেমন একটা নেই আমার। 12টা বাজতে না বাজতেই দু চোখের পাতা ভারী হয়ে বুঝে আসতে লাগলো। হঠাৎ কেমন জানি বিকট দুমদাম শব্দে ঘুমটা ফিকে হয়ে এলো। মিলি কনুইয়ের খোঁচা মেরে আমাকে পুরোপুরি জাগিয়ে দিল। দুজনেই শ্বাস বন্ধ করে উৎকর্ণ হয়ে রইলাম। ঠিক কারো যেন পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। ভারী সিঁড়ি বেয়ে ওপরে ওঠা নামার শব্দ, যেমন জোরালো তেমনি বিকট। অনেকটা খরম পায়ে শরীর টেনে টেনে কাঠের সিঁড়ি দিয়ে হাঁটাচলা করার মতো শব্দ। আগেই বলেছি দোতলার সিঁড়ির অবস্থা মোটেও স্বাস্থ্যকর নয় বলে আমরা একতলারই হল ঘরের পাশে একটা ঘরে ঘাঁটি গেড়েছিলাম। এত শব্দ করে দোতলার সিঁড়ি বেয়ে কোনো মানুষ অন্তত ওঠানামা করার ঝুঁকি নেবে না। উত্তেজনায় আমার গায়ের রোম খাড়া হয়ে গিয়েছিল। কাঁপা কাঁপা হাতে মিলির কাঁধে হাত রাখলাম। পুরো দেখি উত্তেজনায় মুখ গম্ভীর হয়ে গিয়েছে, তবে আদৌ ভয়টায় বিশেষ পেয়েছে বলে মনে হচ্ছে না। নিজের ঠোঁটের ওপর একটা আঙুল চাপা দিয়ে আমাকে কোনো রকম শব্দ করতে নিষেধ করলো। তারপর নিজের কিট ব্যাগ থেকে একটা জোরালো সার্চ লাইট বের করে উঠে পড়ল। এইবার বেগতিক দেখে আমিও ধরফর করে উঠে পড়লাম। মিলি আমাকে ইশারায় ঘরের ভেতরেই থাকতে বলে চট করে ঘর থেকে বেরিয়ে গেল। ওকে যে বারণ করব সেটুকু সময়ও আমাকে দিল না। জ্বরের রোগীর মতো কাঁপতে কাঁপতে আমি ফের শতরঞ্জির ওপরেই বসে পড়লাম। এখান থেকে হল রুমটা পুরোপুরি দেখতে পাওয়া যায় না, তবে টর্চের আলোর ঘোরাফেরা দেখে বুঝতে পারলাম মিলি জোর কদমে অশরীরীর সন্ধান করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই সেই বিকট আওয়াজটা থেমে গিয়েছে। মিলিকে এবার ঘরে ডেকে নেব কিনা ভাবছি। এমন সময় খোলা জানলা দিয়ে ঝটফট শব্দ করে কি যেন একটা ঘরের মধ্যে প্রবেশ করলো। কি সর্বনাশ! সেই বাদুর বাবাজের পুনরায় আবির্ভাব ঘটেছে দেখছি। ইতিমধ্যেই কি ওনার রাতের খাওয়া দাওয়া সারা হয়ে গিয়েছে, নাকি ডিনারের জন্যই ফিরে এসেছেন? এইসব 7-5 উল্টোপাল্টা ভাবতে ভাবতে খেয়াল করিনি ঘরের একদিকের দেয়ালে অন্ধকার জমাট বেঁধে একটা আকার ধারণ করেছে। সে এক ভয়ানক বিভৎস মূর্তি। তার পা দুটো শূন্যে ঝুলে রয়েছে, মাথা নিচের দিকে, পিঠের দুপাশে ছড়িয়ে রয়েছে নখরযুক্ত বিশাল ডানা। থর থর করে কাঁপছিলাম আমি। জিভ পুরো শুকিয়ে আড়ষ্ট হয়ে গেছে। চিৎকার করে যে মিলিকে ডাকবো সে শক্তিটুকু আর অবশিষ্ট নেই। হঠাৎ সেই অস্পষ্ট আয়নার দিকে চোখ পড়তে বুকের রক্ত যেন জল হয়ে গেল। বাদুর সদৃশ্য বিশাল এক প্রাণীর জ্বলন্ত অঙ্গারের মতো তীব্র লাল একজোড়া চোখ যেন আমার দিকে ভীষণ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেওয়াল জোড়া বিশাল ডানা দুটো শন শন শব্দ করে বারবার ঝাপটা দিচ্ছে। হঠাৎ কড়িকাঠ থেকে গোত্তা মেরে সেই বাদুরটা একটা বিকট কিচকিচ শব্দ করে আমার দিকেই নেমে এলো। নিরগমে একটু একটু গো শব্দ করতে পেরেছিলাম। তারপর কিছুই মনে নেই। ভোরের আলো ফুটতেই সৌমিলি এক ঠেলা দিল পিয়ালিকে। তোর শুধু শুধু রাত জাগাটা বেকার গেল। রাতে একটু আধটু ধুমধাম শব্দ ছাড়া আর তো কিছুই শুনতে পাওয়া গেল না। তবে তুই ঠিক নাক ডাকিয়ে ঘুমিয়ে নিলি বল? দেখলাম পিয়ালি কোনো উত্তর না দিয়ে আর মোরা ভাঙতে ভাঙতে উঠে বসলো। তারপর কড়ি কাটে ঝুলতে থাকা
আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি এসে বলল, ঠিকই বলেছিস, এখানে ভূত টুত কিছুই নেই। কড়ি কাঠে উল্টো হয়ে ঝুলে থাকতে থাকতে আমি শুধু অসহায়ভাবে ওদের দুজনকে চলে যেতে দেখলাম। যখন থেকে আমার এই পৃথিবীতে জ্ঞান হয়েছে, নিজেকে আবিষ্কার করেছি সম্পূর্ণ ভিন্ন একটি শরীরে, যে শরীর আমার নিজের নয়, এমনকি কোনো মানুষেরও নয়। এই শরীর মানুষেরই মতো আর এক স্তন্যপ্রায়ী প্রাণীর। এই শরীর একটি বাদুড়ের শরীর। আমার সমগ্র মানবিক সত্তা নিয়ে এখন থেকে এই বাদুড়ের শরীরেই সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে আমায়। গতকাল রাতে ঠিক কি হয়েছিল আমার সাথে, এই কথা পৃথিবীর আর কাউকেই জানাবার আর কোনো উপায় রইল না। শেষ হলো আমাদের আজকের নিবেদন ডক্টর সাম্য মণ্ডলের লেখা রাত পাখির রূপকথা। কেমন লাগলো আমাদের আজকের গল্প তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে এটিকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তাহলে মেল করুন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে। আমরা আবারও হাজির হব এমন নানান ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততদিন স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড ইনটু মৌলিক ই মিডিয়া।